আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে তিনটা ঘটনা ঘটছে যা আগামী 6 মাস পুরো বিশ্বের মানচিত্র পাল্টে দিতে পারে। ইরান তাদের সবচেয়ে বড় পারমাণবিক ঘোষণা দিতে যাচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন মোড় এসেছে। ন্যাটো প্রধান এমন কিছু বলেছেন যা শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে। খবর সংযোগে জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত আমি বারবার বলছি, কারণ শেষের তথ্যটা সবচেয়ে চমকপ্রদ। চলুন তাহলে শুরু করি। বিশ্ব রাজনীতিতে ভূকম্প, ইরান রাশিয়া ইউক্রেন যুদ্ধ নাকি শান্তি? ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি ঘোষণা দিয়েছেন যে আগামী কয়েকদিনে তারা 20টিরও বেশি নতুন পারমাণবিক প্রযুক্তি উন্মোচন করবে। এখন প্রশ্ন হলো, এটা কি ভালো খবর নাকি খারাপ? মজার ব্যাপার হলো, ইরান বলছে এই প্রযুক্তিগুলো যুদ্ধের জন্য না, বরং মানুষের কল্যাণে। তারা স্কিন ক্যান্সারের নতুন ওষুধ বানিয়েছে, যেটা পুরো বিশ্বে মাত্র কয়েকটা দেশ বানাতে পারে। 12টা ক্লিনিক খুলেছে ক্ষত সারানোর জন্য। কোয়ান্টাম সায়েন্স, লেজার টেকনোলজি সবকিছুতে তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু এটাই কি পুরো গল্প? আমেরিকার মধ্যপ্রাচ্যের একটি দেশ কিন্তু একদম ভিন্ন চোখে দেখছে এই ঘোষণাকে। তারা মনে করছে এটা আসলে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে আরেকটি পদক্ষেপ। আর এদিকে ইরানের সংসদ সদস্য স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কেউ যদি আক্রমণ করে আমরা তার হাত কেটে ফেলবো। এই টেনশন কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়ে আসছি একটু পরেই। ইউক্রেনে গত রাতে যা ঘটেছে সেটা পুরো শান্তি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। জানেন তো, আমেরিকা গত সপ্তাহে একটা এনার্জি সিজফায়ার ঘোষণা করেছিল, মানে রাশিয়া আর ইউক্রেন কেউ একে অপরের বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করবে না। খুবই ভালো কথা। 30 থেকে 1 তারিখ পর্যন্ত ছিল সেটা, কিন্তু গত রাতেই 2 তারিখে রাতে সমস্যা কি তাহলে? কিন্তু গত রাতে রাশিয়া ব্যাপক আক্রমণ চালিয়েছে ইউক্রেনের সিভিলিয়ান এলাকায়। চুক্তি তো শেষ, হামলা তো চালাইতেই পারে, কারণ যুদ্ধ তো এখনো শেষ হয় নাই। আর এই আক্রমণে এতটাই ক্ষতি হয়েছে যে শুনুন, এটা কিয়েভের বিখ্যাত মাদারল্যান্ড মনুমেন্ট পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা শুধু একটা মূর্তি না, এটা ইউক্রেনের জাতীয় গর্ব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিচিহ্ন। এখন মজার ইন্টারেস্টিং ব্যাপারগুলো শুনুন। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে আজ সাংবাদিকদের কি বলেছেন? তিনি খুব সুন্দর ভাষায় বলেছেন, ইউক্রেন তো প্রস্তুত শান্তির জন্য, তারা খেলতে রাজি, কিন্তু রাশিয়া তো ক্যাওয়াস সৃষ্টি করেই যাচ্ছে। আর এই ভদ্রলোক ক্যাওয়াস সৃষ্টি করছে সাদেই, তোমরা তাকে বাধ্য করছো। রাশিয়া চারপাশ থেকে যে ন্যাটো ঘিরে ফেলছে, রাশিয়া কি করবে? রাশিয়া তো পরাশক্তি, তারা সাবেক সোভিয়েত ইউনিয়ন, তারা তো ছেড়ে কথা বলবে না। এখন ঠেলাটা বুঝো তোমরা। আর এদিকে চোর, লোভী, দুর্নীতিবাজ জেলেনস্কি বললেন, রাশিয়ার এই আক্রমণের পরিণতি ভোগ করতে হবে। চোরের মুখে বড় গলা, তাদের পার্টনাররা যেন চুপ থাকে না, এই কথাটাও তিনি উস্কে দিয়েছেন। মানে তাকে হামলা করতেছে, ন্যাটো সদস্যরা যেন চুপ না থাকে, তার কাঁধে কাঁধ মিলে হামলা করে। মানে তাদের তো মাথা নষ্ট হয়ে গেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেট এসেছে সেটা হলো ইউক্রেনের সেনাবাহিনীর সাইজ নিয়ে, মানে কত সংখ্যা রাখবে আলোচনার টেবিলে। এই সংখ্যাটা বারবার উঠে আসছে। ন্যাটো আর ইউক্রেন রাজি হয়েছে 8 লাখ সৈন্য রাখতে, কিন্তু রাশিয়া চায় সেটা 6 লাখে নামিয়ে আনতে। এই 2 লাখ সৈন্যের পার্থক্যটাই কি শান্তি আর যুদ্ধের মধ্যে সিদ্ধান্ত নেবে? আর হ্যাঁ, রুটে সাফ বলে দিয়েছেন, কিছু ন্যাটো দেশ অনেক সাহায্য করছে, আবার কিছু দেশ একদম কিছুই করছে না। নরওয়ে, জার্মানি, ডেনমার্ক, কানাডা এরা এগিয়ে আসছে, কিন্তু বাকিরা এগিয়ে আসবে কেন? 4 বছর ধরে যুদ্ধ হচ্ছে, তাদের নিজেদের দেশের অবস্থা ভালো না, তারা আরেক দেশকে সাহায্য করবে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে। তাদের মাথায় কি কোনো ঘেলু নাই? আর তারা লাগতে যাচ্ছে কার সাথে? রাশিয়ার সাথে। এই কথাটা মাথায় রাখতে হবে। সেই দেশগুলো বুঝতে পেরেছে বলে তারা কম সাহায্য দিচ্ছে। আজ সকালে পুতিন আর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফোনে কথা বলেছেন। কথা হয়েছে ওপেক প্লাস নিয়ে, তেলের বাজার নিয়ে। এখন ভাবছেন এটা আবার কেন গুরুত্বপূর্ণ? দেখুন, রাশিয়ার যুদ্ধ চালানোর প্রধান টাকা আসে কোথা থেকে? তেল আর গ্যাস বিক্রি করে, পরিষ্কার কথা। আর সৌদি আরব পুরো তেল বাজার নিয়ন্ত্রণ করে থাকে সেই শুরু থেকেই। তারা যদি তেলের দাম কমিয়ে দেয়, রাশিয়া আয় কমে যাবে, যুদ্ধ চালানো কঠিন হয়ে যাবে। আবার যদি দাম বাড়ায়, রাশিয়ার লাভ হবে। ক্রেমলিন বলছে তারা আন্তর্জাতিক সমস্যা নিয়েও আলোচনা করেছে। তার মানেটা কি? ইরান আর আমেরিকার মধ্যে যে যুদ্ধ ভাব, সেটা নিয়েও নিশ্চয়ই আলাপ হয়েছে, কারণ কেউ তো যুদ্ধ চাচ্ছে না। আর কোন কোন সমস্যা ইউক্রেন যুদ্ধ আসতে পারে? মধ্যপ্রাচ্য সংকট, যেটা আমি বললাম,
তারপর মধ্যপ্রাচ্যে একটি দেশ নিয়ে সমস্যা রয়েছে, সেটাও আলাপ আলোচনা হতে পারে। আর এটা কিন্তু তারা পরিষ্কার করে বলেননি ঠিক কোন কোন বিষয়ে পয়েন্ট আউট করে তারা কথা বলেছেন, কিন্তু ধারণা করা হচ্ছে এই কথাগুলোই এই দুজন ফোন আলাপে করেছেন। কিন্তু একটা জিনিস স্পষ্ট, শক্তির এই খেলায় যে জিতবে সেই পরবর্তী বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করবে। ইউরোপিয়ান ইউনিয়ন আজ বলেছে তারা আমেরিকান টেক কোম্পানিগুলোর উপর নির্ভরতা কমাতে চায়। তারা চায় নিজেদের প্রযুক্তি, নিজেদের নিয়ন্ত্রণ। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ এখন আমেরিকা আইসোলেশন হয়ে যাচ্ছে, মানে নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছে। ইউরোপ ভাবছে তারা যদি সবকিছুর জন্য আমেরিকার প্রযুক্তির উপর নির্ভর করে তাহলে তাদের নিরাপত্তার কি হবে? এতদিন ন্যাটো ছিল, ন্যাটোর উপরে ছাতা হয়ে আমেরিকা ছিল। ট্রাম্প তো বলে দিয়েছে 2027-এর মধ্যে তারা ন্যাটো থেকে গুটিয়ে যাবে, মানে সৈন্য কমিয়ে ফেলবে, সাহায্য কমিয়ে ফেলবে, এমনকি সরেও যেতে পারে। এই জন্য ইউরোপে বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করছে। এটা আসলে একটা নতুন ঠান্ডা যুদ্ধের শুরু, টেকনোলজির যুদ্ধ। আর ইউরোপ তো বিভক্ত হয়েছে কারণ হচ্ছে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প উল্টাপাল্টা কথা বলেছে, গ্রিনল্যান্ড কিনতে চায়। সবকিছু মিলে ইউরোপের মধ্যে এখন একটা দ্বন্দ্ব বিরাজ করছে। শেষ কথা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এইসব ঘটনা একসাথে কি বলছে? দেখুন, তিনটা জিনিস ঘটছে একসাথে। নাম্বার 1, ইরান শক্তি দেখাচ্ছে, পারমাণবিক প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, সামরিক ভাষায় হুমকি দিচ্ছে। নাম্বার 2, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার বদলে আরো জটিল হচ্ছে। শান্তির কথা বলা হচ্ছে কিন্তু আক্রমণ, পাল্টা আক্রমণ চলছেই। নাম্বার 3, পশ্চিমা জোট ভেঙে যাচ্ছে, আমেরিকা একদিকে, ইউরোপ আরেকদিকে। এই তিনটা মিলে যে ছবি তৈরি হচ্ছে সেটা হলো বিশ্ব দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একদিকে পশ্চিম, অন্যদিকে রাশিয়া, কে? ইরান, চীন, নর্থ কোরিয়া। আর শেষে যে চমকপ্রদ তথ্যটা বলেছিলাম, ন্যাটো শুরু করেছে আর্কটিক সেন্ট্রি নামে একটা সামরিক মিশনের পরিকল্পনা। মানে উত্তর মেরু অঞ্চলে নজরদারি বাড়ানো হবে। কেন? কারণ ওখানে রাশিয়ার অনেক সামরিক ঘাঁটি আছে। তার চেয়েও বড় কথা, গ্রিনল্যান্ড নেওয়ার জন্য ট্রাম্প যে উঠে পড়ে লেগেছেন, সেজন্য ন্যাটো গ্রিনল্যান্ড, ডেনমার্ককে সাপোর্ট দেওয়ার জন্য এটা করছে। এটা তারা মুখে বলছে না, কিন্তু তাদের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে। আর জলবায়ু পরিবর্তনের কারণে সেখানে নতুন জাহাজ চলাচলের রাস্তা খুলছে, নতুন তেল গ্যাসের খনি পাওয়া যাচ্ছে। মানে যুদ্ধের ময়দান এখন ইউক্রেনে শুধু না, ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। তো বন্ধুরা, পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে বলা যায় আগামী 6 মাস খুবই গুরুত্বপূর্ণ। হয় শান্তি হবে, নয়তো পরিস্থিতি আরো খারাপ হবে। ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র বানাচ্ছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি শেষ হবে? আমেরিকা ইউরোপের মধ্যে ফাটল কি আরো বাড়বে? এইসব প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথেই থাকুন। প্রতিদিন বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসছি আপনাদের জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, আর কমেন্টে জানান আপনি কি মনে করেন আগামী দিনে কি হতে পারে। আরেকটা কথা, এই ভিডিও শেয়ার করুন, কারণ এই খবরগুলো জানা দরকার কাজ সবার। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগে জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আমেরিকা, ইউকে, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, ইরান, ইরাক, সিরিয়া, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।